আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে সংবিধি অঙ্গ পড়াচ্ছিলাম। আজকের আলোচনার টপিক হচ্ছে নাক। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তো চলো আমরা একটু দেখি আমরা নাক দিয়ে কোনটা সুগন্ধ বা কোনটা দুর্গন্ধ তা সহজেই অনুভব করতে পারি। নাক দিয়ে আমরা কি নিই? শ্বাস নেই। ফুলের সুগন্ধ পান ভরে গ্রহণ করি। পচা ময়লা আবর্জনা গন্ধ নাকে পেলে আমরা কী দিই? কাপড় দিই। আচ্ছা, তোমরা এই যে আমাদের যে নাক দুটো অংশ থাকে বলো তো, এটির দুইটি অংশ থাকে। একটি তোমার নাসারন্ধ্র আর একটা নাসা পথ। সো আমরা দেখবো নাসারন্ধ্র কি এবং নাসা পথ কি। নাসারন্ধ্র নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢুকে তাকে বলা হয় নাসারন্ধ্র। তারপর দেখো নাসাপথ, এটা নাসারন্ধ্র থেকে, অর্থাৎ আমাদের যে নাসারন্ধ্র সেটা থেকে গলার ঠিক পেছন দিকে একদম গলবিল পর্যন্ত একটা বিস্তৃত গহ্বর রয়েছে। এই পুরো গহ্বরটা অনেকটা কেমন দেখতে? এটা ত্রিকোণাকার। পাতলা প্রাচীর দিয়ে গহ্বরটি দুইটি ভাগে বিভক্ত। এর সামনের ভাগ লোম দ্বারা আবৃত থাকে আর পেছনের দিকটা পাতলা একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিকে বলা হয় গ্রাণ ঝিল্লি। এতে থাকে সূক্ষ্ম রক্তনালিকা যা অসংখ্য গ্রাণকোষের সঙ্গে সংযোগ রক্ষা করে। তো খেয়াল করো, ফার্স্টে আমরা জানলাম আমাদের নাসারন্ধ্র। নাসারন্ধ্র আমাদের নাকের ভিতরে যে ছিদ্র দিয়ে বাতাস ঢুকে সেটাই মূলত নাসারন্ধ্র। তাহলে দেখো নাসাপথ কি? ওই নাসারন্ধ্র থেকে একদম গলবিল পর্যন্ত যে ত্রিকোণাকার যে গহ্বরটা রয়েছে সেটাই মূলত একটা নাসাপথ। এই নাসাপথটা কি দিয়ে আবৃত বলতো? একটা পাতলা প্রাচীর দিয়ে এটা দুই ভাগে বিভক্ত। তো দেখো এটার সামনের যে ভাগটা সেটা লোম দ্বারা আবৃত থাকে আর পেছনের যে ভাগটা সেটা তোমার আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এবং এই নাসাপথের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কী থাকে? কিছু রক্তনালিকা থাকে, যেটা কি করে আমাদের যেই গ্রাণ কোষ রয়েছে যার মাধ্যমে আমরা গ্রাণ নিতে পারি, সেই গ্রাণ কোষের সাহায্যে এটা কি করে? একটা সংযোগ রক্ষা করে। নাকের দিয়ে যেহেতু আমরা গ্রাণ নেই, শ্বাস প্রশ্বাস চালাই, নাকের মধ্যে কি থাকে? বিভিন্ন শ্লেষ্মা ঝিল্লির আবরণ থাকে। শিশুদের নাকের শ্লেষ্মার সাথে ধুলোবালি জমে, এগুলো নিয়মিত তাই পরিষ্কার করতে হবে। তার মানে আমাদের এই নাকের কী নিতে হবে? অবশ্যই যত্ন নিতে হবে, তাই না? আচ্ছা, এখানে চিত্রে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে এই যে আমাদের নাকটা, যার ভেতর দিকে তোমার এই যে গ্রাণ সংবেদন স্নায়ু থাকে, হ্যাঁ, যার মাধ্যমে নাকের ভেতরে দেখা যায় সুগন্ধ দুর্গন্ধ আমরা সব কিছুই সহজে এই গ্রাণ কোষের মাধ্যমে আমরা বুঝতে পারি। নেক্সট চলো আমরা পড়বো জিহ্বা। রাকিবের খুব মিষ্টি পছন্দ। মিষ্টি দেখলে ওর জিভে পানি আসে। জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক ঝাল মিষ্টি তিতা স্বাদ গ্রহণ করি। আচ্ছা, তাহলে দেখো জিহ্বা, যেটা দিয়ে আমরা কি করতে পারি? মিষ্টি কোনটা টক কোনটা তেতো, ওই জিনিসগুলো আমরা সহজেই কি করতে পারি? বুঝতে পারি। অর্থাৎ আমরা স্বাদ বুঝতে পারি। কোনো একটা কিছু খেলে সেটা টেস্টটা কেমন, সেই টেস্টটা আমরা বুঝতে পারি জিহ্বার মাধ্যমে। এটা একটা আমাদের স্বাদ ইন্দ্রিয়। মুখগহ্বরে অবস্থিত লম্বা পেশিবহুল এই অঙ্গটি জিহ্বা। জিহ্বার উপরে একটা আস্তরণ রয়েছে, এতে বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণের জন্য স্বাদ কোরক রয়েছে। একটু খেয়াল করো, এটা আমাদের জিহ্বার গঠন। জিহ্বার কিন্তু দেখবে এক এক জায়গায় কিন্তু এক একটা স্বাদের কোষ রয়েছে। একটু খেয়াল করো, আমাদের ঠিক সামনের দিকে একটু নোনতা এবং একটু মিষ্টি, হ্যাঁ, একটু এক সাইডে দুই পাশে একটু টক আর একদম পেছন দিকে তিতা। এক একটা জায়গায় এক একটা স্বাদ অঞ্চল, হ্যাঁ। আমাদের জিহ্বার মধ্যে জিহ্বার প্রত্যেকটা ভাগকে ভাগ করে এক একটা জায়গায় এক একটা স্বাদ, কোথাও মিষ্টি কোথাও টক, ওইভাবে ভাগ করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই জিহ্বার কাজ কি? স্বাদ গ্রহণ করা, খাবার গিলতে সাহায্য করা, খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে দাঁতের নিকট পৌঁছে দেওয়া, ফলে খাদ্যবস্তু সহজেই চিবানো যায়। খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করে সাহায্য করা। তারপর জিহ্বা আমাদের কী করে? কথা বলতে সাহায্য করে। অবশ্যই আমাদের এই জিহ্বার কী করতে হবে? যত্ন নিতে হবে, তাই না? তো দেখো এটা খাদ্য পরিপাকের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের দাঁত ব্রাশ করার সময় অবশ্যই নিয়মিত জিহ্বাও পরিষ্কার করতে হবে। শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার রাখা উচিত, তা না হলে জিহ্বার ছত্রাকের সংক্রমণ হতে পারে। অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে। জ্বর হলে সাধারণত এটি হয়। এই সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায়। শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপরে দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ দেখা যায়। এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ। মুখ ও জিহ্বার ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ওকে, সো আমরা জিহ্বার যত্ন কীভাবে নেব সেটাও হচ্ছে পড়ে নিয়েছি। নেক্সট চলো আমরা পড়ব হচ্ছে ত্বক ও ত্বকের যত্ন। আমাদের যে স্কিন রয়েছে অর্থাৎ ত্বক রয়েছে, এই ত্বকেরও আমাদের কী নিতে হবে, অবশ্যই যত্ন নিতে হবে। দেখো আমাদের ত্বকের মধ্যে যখন কোনো একটা কিছু পড়ে বা আমরা ব্যথা পাই, আমরা কিন্তু সহজেই জিনিসটা বুঝতে পারি, তাই না? আবার দেখো ঠান্ডা কোনো কিছু লাগলেই আমরা বুঝতে পারি যে আমাদের ঠান্ডা লাগছে, গরম লাগলে বুঝতে পারি যে গরম লাগছে। যে স্নায়ুগুলো রয়েছে বা স্নায়ু কোষ রয়েছে যার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি। আচ্ছা, তারপর দেখো একটু খেয়াল করো, যে সকল অঞ্চল দিয়ে আমাদের দেহ গঠিত, যেগুলো থেকে হচ্ছে রোগ জীবাণু বা বাইরের আঘাত থেকে রক্ষা করে, সেই সমস্ত দেহ চামড়া বা ত্বক দিয়ে কী থাকে, ঢাকা থাকে। এই ত্বকই হচ্ছে আমাদের দেহের আবরণ। ত্বকের মধ্যে কয়টা স্তর রয়েছে একটু খেয়াল করো, 2টি স্তর রয়েছে। একটি হচ্ছে বহিত্বক, আরেকটা হচ্ছে অন্তত্বক, অর্থাৎ উপচর্ম, আরেকটা হচ্ছে অন্তচর্ম। সো চলো আমরা বহিত্বক এবং অন্তত্বকটা দেখি। বহিত্বক যেটা, সেটা হচ্ছে যে অর্থাৎ উপচর্ম যেটাকে বলে, সেটা হচ্ছে ত্বকের একদম বাহিরের আবরণ, তাই না? যেটা হচ্ছে হাতের তালু, পায়ের তালু, চামড়া, ত্বক সব সময় কী থাকে, পুরু। আবার ঠোঁটের চামড়া, ত্বকটা কী থাকে, একদমই পাতলা থাকে, তাই না? আচ্ছা, এই ত্বকের মধ্যে আবার লোম, চুল এবং নখ রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো অন্তত্বক, যেটা হচ্ছে ভেতরে থাকে। সো অন্তত্বকে কী রয়েছে, অন্তত্বকে রয়েছে রক্তনালী এবং হচ্ছে স্নায়ু। এছাড়া আরও রয়েছে লোমের মূল, ঘর্মগ্রন্থি, তৈল গ্রন্থি, শ্বেত গ্রন্থি ইত্যাদি। লোমহীন স্থানে অর্থাৎ করতলে এবং পদতলে শ্বেত গ্রন্থির সংখ্যা অনেক বেশি থাকে। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের এই ত্বকের কাজ কী, তাই না? আমাদের যে ত্বকটা, এই ত্বকের কাজ কী? দেহের ভেতরে কোমল অংশকে বাহিরের আঘাত, ঠান্ডা, গরম ইত্যাদি থেকে রক্ষা করাই হচ্ছে ত্বকের কাজ। রক্ষা করা হচ্ছে ত্বকের কাজ। তারপর দেখো এটি কী করে, রোগ জীবাণু সহজে ঢুকতে বাধা দেয়। তারপর হচ্ছে ঘাম বের করে দিয়ে শরীরকে ঠান্ডা এবং সুস্থ রাখে। দেহের ক্ষতিকর পদার্থকে বাইরে বের করে দেয়। সূর্য রশ্মি থেকে আমাদের এই ত্বক কী করে, আমাদের রক্ষা করে। দেখো ত্বকের খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোনটা, এই যে বহিত্বক, তারপর দেখো অন্তত্বক, হ্যাঁ, তারপর দেখো আমাদের দেহের লোম, হ্যাঁ, তারপর দেখো ভেতরে রয়েছে ঘর্মগ্রন্থি। এখন আমাদের অবশ্যই কী করতে হবে, ত্বকের যত্ন নিতে হবে, তাই না? নিয়মিত গোসল করতে হবে। গোসল করলে ত্বক বা চামড়ার সংক্রমণ, যে খুশকি চুলকানি রয়েছে, সেই সমস্যা এড়ানো যাবে। অন্যের ব্যবহার করা তোয়ালে কখনোই ব্যবহার করা উচিত নয়। শুধু তোয়ালে কেন, অন্যের ব্যবহার্য কোনো কিছুই আমাদের ত্বকে ব্যবহার করা উচিত না, যেহেতু এটা একটা সেন্সিটিভ একটা পার্ট। সো আমাদের কী করতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজের ব্যবহৃত জিনিস, নিজের ব্যবহৃত যে তোয়ালে, গামছা, এগুলো হচ্ছে 2 দিন পর পরই কী করতে হবে, গরম পানি এবং সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধৌত করতে হবে। ত্বকে কোনো রকম রোগ যেমন খোসপাঁচড়া, দাঁত দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায়টি শেষ হয়েছে। সো দেখো, আশা করছি তোমরা এই অধ্যায়টা খুব ক্লিয়ারলি, খুব সুন্দর করে বুঝতে পেরেছো। নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের অনুশীলনীর যেই পার্ট রয়েছে, কিছু এমসিকিউ রয়েছে, কিছু হচ্ছে তোমার শূন্যস্থান রয়েছে এবং সিকিউ রয়েছে, এগুলো হচ্ছে আমরা একটু সলভ করে দেব। আচ্ছা, ফার্স্টেই দেখো আমরা হচ্ছে তোমাদের কিছু শূন্যস্থান রয়েছে, সেগুলো হচ্ছে পূরণ করে দিচ্ছি। ঠ্যাস ভেতর দিয়ে আলো প্রবেশ করে, এটা কী হবে বলো তো, এটা হবে কর্নিয়ার ভেতর দিয়ে আলো প্রবেশ করে। ঠ্যাস মধ্যে 3টি ক্ষুদ্র অস্থি থাকে। কিসের মধ্যে বলতো, মধ্যকর্ণের মধ্যে 3টি ক্ষুদ্র অস্থি থাকে। নেক্সট দেখো, ঠ্যাস বহিকর্ণের শেষ অংশ, বহিকর্ণের শেষ অংশের নাম কি ছিল, কর্ণপঠ। কর্ণপঠ হচ্ছে বহিকর্ণের শেষ অংশ। নেক্সট দেখো, জিহ্বার স্বাদ ঠ্যাস থাকে, জিহ্বার স্বাদ কোরক থাকে। ঘ্রাণ কোষগুলো বিশেষ স্নায়ুর সাহায্যে কিসের সাথে যোগাযোগ রক্ষা করে বলতো, মস্তিষ্কের সাথে, মস্তিষ্কের সাথে যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, এমসিকিউগুলো একটু সলভ করি। আমাদের দেহের চালক কোনটি, মস্তিষ্ক। ঘাম তৈরি হয় কোথায়, ঘর্মগ্রন্থিতে। 12 বছর বয়সী একজন ছেলে রতন অনিয়মিতভাবে গোসল করে, এমনকি গোসলের পরে নির্দিষ্ট তোয়ালে ব্যবহার করে না। সম্প্রতি তার মাথায় খুশকির মাত্রা খুব বেড়েছে। এছাড়া তার গায়ে খোসপাঁচড়া হওয়ার সে ফেরিওয়ালার কাছ থেকে মলম কিনে লাগালো। রতনের মাথায় কিসের সমস্যা হয়েছে, এটি কী হবে বলতো, ত্বকের। খোসপাঁচড়া যাতে না হয় সেজন্য রতনের কি করতে হবে, নিয়মিত গোসল করতে হবে এবং হচ্ছে পরিষ্কার তোয়ালে ব্যবহার করতে হবে। এটি হচ্ছে ক নাম্বার। নেক্সট চলো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সলভ করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন দেখো, জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় কেন।
গহ্বরের অবস্থিত লম্বা পেশিবহুল যে অঙ্গটি সেটি হচ্ছে আমাদের জিহ্বা। এর মধ্যে কি থাকে, বিভিন্ন স্বাদকোরক থাকে, আর জিহ্বার সামনে পেছনে, আর এগুলো হচ্ছে কোথায় অবস্থান করে, সামনে পেছনে এবং পাশে অবস্থান করে। আমাদের জিহ্বার অগ্রভাগ যেটা কি বলতো, একটু মিষ্টি এবং নোনতা, আর পাশের অংশ অর্থাৎ হচ্ছে দুই পাশের দুই সাইডের যে অংশ সেটাতে কি থাকে, একটু লবণ এবং টক স্বাদ থাকে, আর একদম পেছনের যে অংশ সেটাতে আমরা তিক্ত স্বাদ অনুভব করি। তাহলে দেখো আমাদের যেই জিহ্বার যে স্বাদকোরকটা সেটা কোথায় থাকে, সামনে, দুই পাশে এবং হচ্ছে পেছন দিকে, এবং কোথায় কোন স্বাদটা থাকে সেটা হচ্ছে তোমাদের জানতে হবে। তারপর দেখো জিহ্বার মাঝখানে কোনো স্বাদকোরকের উপস্থিতি না থাকায় সেখানে কোনো স্বাদ অনুভূত হয় না। জিহ্বার সাহায্যে বিভিন্ন ধরনের স্বাদ অনুভব হয় বলেই জিহ্বাকে স্বাদেন্দ্রিয় বলা হয়। মূর্ধকর্ণ কিভাবে শ্রবণের সহায়তা করে? নেক্সট, বহিকর্ণ এবং অন্তকর্ণের মাঝখানে কি অবস্থিত? মূর্ধকর্ণ অবস্থিত। এটি হচ্ছে একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে 3টি ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। এই অস্থিসমূহের মাধ্যমে কি হয়, শব্দ তরঙ্গ বা ঢেউ কোথায় প্রবেশ করে, তোমার অন্তকর্ণে গিয়ে পৌঁছায়। এছাড়া কানের সাথে যে গলার একটা সংযোগ রয়েছে সেখানে একটা নল রয়েছে, যার কাজ কি, কর্ণপটকের বাহিরের আর ভেতরের যে বায়ুর চাপ সেটা তারা কি করে, সমান করে রাখে। এভাবেই মূর্ধকর্ণ আমাদের শ্রবণে সাহায্য করে। কিভাবে আমাদের শুনতে সাহায্য করে? ওকে, চোখের রেটিনার কাজ কী? নেক্সট দেখো আমাদের যে চোখের রেটিনা সেটার কাজ কী। চোখের রেটিনা হচ্ছে অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের একটা আলোক সংবেদী স্তর, অর্থাৎ এটা হচ্ছে একদম ভেতরের একটা আলোক সংবেদী স্তর। এটার কাজ কী, চক্ষুগোলকে আলোক রশ্মি প্রবেশ করাতে সহায়তা করে, চক্ষুগোলকের পুষ্টি সরবরাহ করে, আর হচ্ছে আকার বজায় রাখতে সহায়তা করে। চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে? মানুষের যে চোখের লেন্স সেটা কোথাও অবস্থিত, পিউপিলের পেছনে অবস্থিত দ্বিউত্তল একটা লেন্স। লেন্সটির মাঝখানে দুই দিক উঁচু এবং অগ্রভাগ কী থাকে, সরু থাকে। এটি হচ্ছে এক ধরনের একটা পেশি দিয়ে আটকানো থাকে। সেই পেশির নাম কি বলতো? সিলিয়ারি পেশি। এই পেশিগুলো কি করা যায় বলতো? এই পেশিগুলো হচ্ছে সংকুচিত করা যায় এবং প্রসারিত করা যায়। আর এই সংকোচন প্রসারণের কারণে আমাদের এই লেন্সের আকৃতি আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তাই চোখের এই গুরুত্বপূর্ণ লেন্সটি যদি নষ্ট হয়ে যায় তখন কি হয়ে যাবে, বাহিরের পরিবেশ থেকে পাওয়া যে বস্তুর সঠিক আকৃতি সেটা হচ্ছে রেটিনার উপর প্রতিবিম্ব হবে না, এবং একটা ত্রুটিপূর্ণ দৃষ্টির সৃষ্টি হবে, এবং আমরা হচ্ছে তোমাদের সঠিকভাবে জিনিসটা বুঝতে পারবো না। ত্বকের কাজ কী? দেখো আমাদের যে ত্বক, এই ত্বকের 5টা কাজ রয়েছে। এই ত্বকের কাজ রয়েছে। সো কাজ কি, দেহের ভেতরে কোমল অংশকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, তাই না? রোগ জীবাণু ঢুকতে বাধা দেওয়া, শরীর ঠান্ডা এবং সুস্থ রাখে। আমাদের দেহের ত্বক কী করে, ঘাম বের করে, দেহের ক্ষতিকর পদার্থকে বের করে দেয়। তারপর হচ্ছে সূর্যরশ্মি থেকে দেহকে রক্ষা করে। তোমাদের বই খুব সুন্দর করে পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা খুব সুন্দর করে পয়েন্টগুলো হচ্ছে পড়ে নেবে। নেক্সট চলো, তোমাদের বই হচ্ছে 2টা সৃজনশীল রয়েছে, আমরা হচ্ছে সৃজনশীলগুলো একটু সলভ করে দিচ্ছি। ফার্স্টে দেখো খুব সুন্দর একটা চোখের চিত্র দেওয়া আছে এবং চিহ্নিত করা আছে কোনটা কোন অংশ। সো দেখো স্ক্লেরা কি, অক্ষিগোলকের বাহিরে সাদা শক্ত এবং পাতলা স্তরটি হচ্ছে স্ক্লেরা। চোখের জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে, এই যে জি অংশটা এটা কি, এবং এটা ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে? চোখের যে জি অংশটি সেটা হলো কর্নিয়া। এর ভেতর দিয়ে হচ্ছে আলো চোখের ভেতরে প্রবেশ করে এবং কোনো বস্তুকে আমাদের দেখতে সাহায্য করে। কিন্তু চোখের কর্নিয়া যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে চোখে আলো প্রবেশ করতে বাধাগ্রস্ত হবে, আর আমরা হচ্ছে কোনো বস্তুকে সঠিকভাবে দেখতে পারবো না। বি অংশের কাজ কী? চিত্রে চোখের বিচিহ্নিত অংশটি হচ্ছে আইরিশ, যার অবস্থান কর্নিয়ার পেছনে। এর মাঝখানে একটা ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশ পেশি দিয়ে তৈরি। কাজ কি এই আইরিশের কাজ কি? এই আইরিশের কাজ হচ্ছে এগুলো হচ্ছে পেশিগুলোকে সংকুচিত প্রসারিত করতে পারে, যার ফলে পিউপিল কি হয়, ছোট বড় হতে পারে। এর ফলে আলোকরশ্মি সহজে রেটিনায় প্রবেশ করতে পারে, অর্থাৎ আইরিশ চোখে লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে মূলত আইরিশের কাজ। তারপর দেখো যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো। নেক্সট হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে মূলত একটা চোখের পিউপিল। যখন কোনো আলোকিত বস্তু থেকে আলো চোখে পড়ে তখন তার চোখের পিউপিল দিয়ে কোথায় প্রবেশ করে, রেটিনায় আপতিত হয়। তখন ওই বস্তুর একটা ক্ষুদ্র এবং উল্টো প্রতিবিম্ব যেটা হচ্ছে রেটিনার উপর সৃষ্টি হয়। পরবর্তীতে আলোর এই উদ্দীপনা অপটিক স্নায়ুর মাধ্যমে কোথায় প্রবেশ করে, মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। অর্থাৎ তোমার আমাদের যে রেটিনা, আমাদের যে চোখের মধ্যে যে পিউপিলটা রয়েছে সেটা কোথায় যায়, আমাদের হচ্ছে রেটিনাতে গিয়ে আপতিত হয়। তারপর হচ্ছে যখন কোনো একটা বস্তু যেটা হচ্ছে ক্ষুদ্র হোক কিংবা বড় হোক, সেটার একটা উল্টো প্রতিবিম্ব যেটা হচ্ছে আমাদের রেটিনার উপর সৃষ্টি হয়। পরবর্তীতে আমাদের মধ্যে যেই অপটিক স্নায়ু রয়েছে যেটা আমাদের চোখের
যেটা হচ্ছে আমাদের চোখের স্নায়ু, আমাদের চোখের মধ্যে একটা স্নায়ু রয়েছে যার নাম হচ্ছে অপটিক স্নায়ু, যেটা কি করে এই অপটিক স্নায়ুর সাহায্যে এটি কোথায় পৌঁছায়, মস্তিষ্কে গিয়ে পৌঁছায় এবং সেখানে আমাদের রেটিনায় সৃষ্ট যে উল্টো প্রতিবিম্ব রয়েছে সেটাকে পুনরায় আবার কি দেয়, উল্টে দেয়, যার ফলে বস্তুটিকে আমরা সোজা দেখতে পাই। ওকে, এছাড়াও আইরিশ পেশির সংকোচন এবং প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হয়ে আমাদের কোনো বস্তুকে দেখতে সাহায্য করে, আর এভাবেই চোখের পিউপিল কী করে আমাদের দেখতে সাহায্য করে। আচ্ছা, নেক্সট সৃজনশীল দেখো, সংবেদী অঙ্গ কাকে বলে? যে সকল অঙ্গ দিয়ে আমরা দেখি, শুনি, খাবারের স্বাদ গ্রহণ করি, গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি, সেই সকল অঙ্গকে কী বলে? সংবেদী অঙ্গ বলে। এই চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে? এই দেখো এখানে খুব সুন্দর তোমার, এটা কিসের চিত্র বলতে পারো? এটা হচ্ছে আমাদের কানের অন্তর্গঠন। হ্যাঁ, আমাদের যে কর্ণ রয়েছে সেই কর্ণের অন্তর্গঠন হচ্ছে এটা। এই যে কানের, এটা হচ্ছে সামনের অংশ, এগুলো হচ্ছে মধ্যকর্ণ, এটা হচ্ছে অন্তঃকর্ণ। সো দেখো এখানে বলা হয়েছে যে এই চিহ্নিত অংশ না থাকলে, অর্থাৎ এই যে এই চিহ্নিত অংশটা এটা যদি না থাকে তাহলে কি ঘটবে? আচ্ছা, আমাদের এই চিহ্নিত অংশটাকে, এটা হচ্ছে একটা পিনা বা কর্ণছত্র। এটি কী করে? কানের সবচেয়ে বাহিরের অংশ শব্দকে কোথায় পাঠায়? কর্ণকুহরে পাঠায়। পিনা না থাকলে শব্দ কর্ণকুহরে পৌঁছাবে না এবং তা মধ্যকর্ণ আর অন্তকর্ণের মাধ্যমে মস্তিষ্কে কোনো অনুভূতিও সৃষ্টি করবে না, যার ফলে আমরা কি করতে পারবো না, আমরা শুনতে পাবো না। নেক্সট দেখো ই চিহ্নিত অংশের কাজ কি? এই যে ই চিহ্নিত অংশ, এটার কাজ কি? নেক্সট দেখো আমাদের ই চিহ্নিত অংশটা হচ্ছে অন্তকর্ণ। এটি কি করে? ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামক দুটি প্রকোষ্ঠে বিভক্ত। আমরা হচ্ছে কর্ণ সম্পর্কে এর আগেই হচ্ছে পড়েছিলাম, সো তোমরা এগুলো জানো। আচ্ছা, এই ইউট্রিকুলাস আর স্যাকুলাস দুইটা প্রকোষ্ঠে আমাদের অন্তকর্ণ বিভক্ত, তাই না? এই ইউট্রিকুলাস প্রকোষ্ঠে কী করে? এটা হচ্ছে একটা 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এর ভেতরে রয়েছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু এবং রস। নালীর ভেতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই হচ্ছে স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়, ফলে আমাদের দেহের ভারসাম্য রক্ষা হয়। এবং আবার স্যাকুলাসে অবস্থিত যে ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ রয়েছে, যেটা কি করে? এই শব্দ তরঙ্গকে আমাদের অন্তকর্ণে পৌঁছায় এবং ককলিয়ার সাহায্যে সংবেদী কোষগুলো কী হয়? উত্তেজিত হয় এবং তার শ্রবণ স্নায়ুর মাধ্যমে মধ্য মস্তিষ্কে পৌঁছে যায়, ফলে আমরা শুনতে পাই। সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট দেখো, সি চিহ্নিত অংশের নাম হচ্ছে কর্ণপট, যা বহিকর্ণের শেষ অংশ, অর্থাৎ আমাদের যে বহিকর্ণ রয়েছে যেটা শেষ অংশে কি থাকে? কর্ণপট। এটা কি করে? এটা হচ্ছে কর্ণকুহর কর্ণপট নামক একটা পর্দা এসে শেষ হয়ে যায়। আবার এই এফ চিহ্নিত অংশের নাম হচ্ছে মধ্যকর্ণ। বহিকর্ণ আর অন্তকর্ণের মাঝখানে এর অবস্থান। এটা একটা বায়ুপূর্ণ থলি যার মাধ্যমে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস নামক 3টি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অর্থাৎ আমাদের মধ্যকর্ণ হচ্ছে 3টা অংশ নিয়ে গঠিত, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ কোথায় গিয়ে পৌঁছায়? অন্তকর্ণে গিয়ে পৌঁছায়। কানের সাথে যেহেতু গলার একটা সংযোগের জন্য একটা নল রয়েছে, সেই নলটার কাজ কি? এই কর্ণপটকের বাইরের আর ভেতরে বায়ুর চাপটা তারা কী করে? সমান রাখে। কর্ণপট আর মধ্যকর্ণের মাধ্যমেই মানবদেহের শ্রবণ কাজ সম্পন্ন হয়। সো পরিশেষে আমরা বলতে পারি যে সি ও এফ অংশ দুটি যদি না থাকে তাহলে আমরা কিছুই শুনতে পেতাম না। তাই এটার প্রয়োজনীয়তাটা হচ্ছে অপরিসীম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করব।